শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। ডেঙ্গুতে 2 দিনে 12 জনের মৃত্যু, একদিনে 9 মৃত্যুর রেকর্ড। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের $81 মিলিয়ন জব্দ, ফেরানোর প্রক্রিয়া চলছে। পেরুতে জেনজিদের পার্লামেন্ট দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ফিলিপাইনে হাজারো মানুষের বিক্ষোভ। টিকটক অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য সংবাদের সঙ্গে আছে বিস্তারিত। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। 21 সেপ্টেম্বর রোববার দেশ তিনটি পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সর্বশেষে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল, তবে এর আগেই স্বীকৃতির ঘোষণা দিল তারা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 9 জনের মৃত্যু হয়েছে, যা একদিনের হিসাবে এই বছরের সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 740 জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর রোববার যে 12 জনের মৃত্যুর তথ্য দিয়েছে, তাদের মধ্যে শনিবার মারা যাওয়া 3 জন আছেন, অর্থাৎ সবশেষ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। এর আগে গত 11 সেপ্টেম্বর 6 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এবছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 179 জনে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,831 জনে। জামালপুরের সরিষাবাড়িতে তারিয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের 7টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। 20 সেপ্টেম্বর গভীর রাতে সরিষাবাড়ি পৌরসভার 5 নং ওয়ার্ডের তারিয়াপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুরের অভিযোগে হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার সিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। পুলিশ ও মন্দির কমিটি জানায়, তারিয়াপাড়া মন্দিরে প্রতি বছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে, এজন্য তৈরি করা হয়েছিল প্রতিমা। পূজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে 7টি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দিয়ে চলে যায়। রোববার সকালে মন্দিরে ঢুকে সকল প্রতিমা ভাঙা দেখতে পান মন্দির কমিটির লোকজন। দেশের 78% বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর একটি জরিপে বলা হয়েছে। 21 সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোল টেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। জরিপে বিভিন্ন বয়সের 10,413 জন মানুষের মতামত নেওয়া হয়। জরিপের ফলাফল তুলে ধরে সভায় বলা হয়, জরিপের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন 39.5% এবং মোটামুটি বলেছেন 39.2%। আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। 21 সেপ্টেম্বর রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পর অর্থ ফিলিপাইনের মাকাতি সিটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির মাধ্যমে পাচার করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অর্থ বাজেয়াপ্ত হলো। সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। উল্লেখ্য, 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করেন দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে। সাইফুজ্জামানের স্ত্রী ড্রাইভারের বাড়িতে 23 বস্তা দলিল। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের বাড়ি থেকে 23 বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাইফুজ্জামানের বিদেশের সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুদক এসব নথিপত্র জব্দ করে। দুদক সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশের সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বুধবারও সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এদিকে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 21 সেপ্টেম্বর রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এই আদেশ দেন। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য কেউ দাঁড়াবে। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনার দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে না। একটা রাজনৈতিক শক্তি কিন্তু ঠিকই দাঁড়াবে, একথা আমি বলবো। বিএনপি দাঁড়ালে ভালো, আমি তো আছি বিএনপিতে। বেসরকারি গণমাধ্যমের একটি টক শোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া নিয়ে এই নেতা এসব কথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জামায়াতের দেশবিরোধী অবস্থান নিয়েও কথা বলেন। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, আমার দলের রাজনৈতিক শিষ্টাচার বলে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে নেওয়া উচিত। আমি শিষ্টাচারও চাই না। আমি বলছি, ঠিক আছে, আমি তো মানুষ, আমার তো ভুল হতে পারে। কিসের জন্য করছে আমি কিন্তু জানি না। আমি জানি না আমার দল থেকে বলে নাই আপনি এই ভুলটা করছেন। সরকারি পদে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জেনারেশন জেড বা জেনজিরা। বিক্ষোভকারীরা রাজধানী লিমায় নির্বাহী ও সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 21 সেপ্টেম্বর রোববার প্রায় 500 জন বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক 54 বছর বয়সী এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, বর্তমানের গণতন্ত্রের অবস্থা অতীতের চেয়েও খারাপ। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ দুর্নীতি বিরোধী বিক্ষোভ করেছেন। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হওয়ায় রোববার দেশটির ক্ষুব্ধ জনতা ওই বিক্ষোভ করেছেন। বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে রাতেই দেশটির পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যদেরও মোতায়েন করা হয়। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ও চরম মূল্যস্ফীতির প্রতিবাদে দেশ জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। দেশটিতে এই বিক্ষোভে পুলিশি সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে। ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি বেশ কয়েকবারই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল তাই নয়, ভারত পাকিস্তান সহ বিশ্বের 7টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে এবার ট্রাম্প বলেছেন প্রতিটি জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। শনিবার আমেরিকান কর্নার স্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, বিশ্বমঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে আমরা সম্মানিত হচ্ছি,
এমন মাত্রায় যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রুয়ান্ডা, কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। টিকটকের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্রের টিকটকের অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে বিভিন্ন মার্কিন কোম্পানি। পাশাপাশি অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের পরিচালনা পর্ষদের 7টির মধ্যে 6টি আমেরিকানদের দখলে থাকবে বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে টিকটক নিয়ে চুক্তি সই হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ও শি জিনপিংয়ের মধ্যে ফোন আলাপের সময় টিকটকের মার্কিন কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে একটি চুক্তি অনুমোদন করেছেন তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে এবার কবি রেজাউদ্দিন স্টালিনকে বেছে নিয়েছে সরকার। 80-র দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউদ্দিন স্টালিন বলেন, শিল্পকলা একাডেমি তো আমাদের সংস্কৃতি চর্চার একটা বড় প্রতিষ্ঠান। আমরা চাই বাংলাদেশের সংস্কৃতি চর্চাকে আরও উজ্জ্বল করতে। বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে তাকে আরও উজ্জ্বল করার জন্য কাজ করব। কেবল তো দায়িত্ব নিলাম, এ বিষয়ে পরে আরও বিস্তারিত বলবো। আগামী 6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন হবে। সেই লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। 21 সেপ্টেম্বর রোববার আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ জমা, যাচাই বাছাই, চূড়ান্তকরণের সময়সূচিও উল্লেখ করা হয়েছে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।